আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি আশেকিন প্রিন্স। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সম্মিলিত স্বাস্থ্য গবেষণার প্রয়োজনীয়তা এবং ডেঙ্গু প্রসঙ্গ। আর এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সহযোগী অধ্যাপক এবং বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ সারোয়ার হোসেন। ডক্টর হোসেন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হবেন স্বাস্থ্য দপ্তরের সিডিসির লাইন ডিরেক্টর এবং মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রোবেদ আমিন। ডক্টর আমিন, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24কে আমাকে আমন্ত্রণ জানাতে। যে ভার্চুয়ালি আমাদের সঙ্গে আরও থাকবেন বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের রিসার্চ ফেলো এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের রেজিস্ট্রার ডক্টর আবদুল্লাহ আল মুসাব্বির। ডক্টর মুসাব্বির, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য চ্যানেল 24কে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আমি যেতে যাচ্ছি ডক্টর সারোয়ার হোসেনের কাছে। ডক্টর হোসেন, আপনারা তো 2009 সালে ডেঙ্গু মহামারী নিয়ে একটি গবেষণা করেছিলেন, একটি জার্নালেও প্রকাশিত হয়েছে। তো সেই প্রজেক্টটি সম্পর্কে যদি আমাদের সংক্ষেপে বলেন, আসলে কি নিয়ে আপনারা কাজ করেছিলেন? ধন্যবাদ। বাংলাদেশে যে ডেঙ্গু আউটব্রেক শুরু হয়েছে মোস্টলি 2000 সাল থেকে, 2000 সালে প্রথম বড় আউটব্রেক হয়। তারপরে যে সবচেয়ে বড় আউটব্রেক 2019 সালে, মানে 1 লক্ষ মানুষ হসপিটালাইজড হয়েছিল সরকারি হিসাব অনুযায়ী। আসল সংখ্যা আরও অনেক বেশি হবে। তো সেই সময়ে দেখা গেল যে আমি নর্মালি থ্যালাসেমিয়া নিয়ে কাজ করি, কিন্তু ওই সময়ে দেখা গেলো আমি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমি অ্যাপোলো হসপিটালে ভর্তি হয়েছিলাম এবং আমি প্রায় ধরে নিয়েছিলাম যে আমি আর হয়তো বাঁচব না। তো যার পরে যাই হোক, তারপর ভালো হওয়ার পর তখন মনে হলো নিজের বিবেকের কাছে প্রশ্ন যে এটা নিয়ে কিছু একটা করা দরকার, যে এইবারে ডেঙ্গু যে এত সিভিয়ার, এটা নিয়ে স্টাডি করা দরকার। তারপর প্রজেক্ট প্রপোজাল চিন্তাভাবনা করলাম। তারপর প্রফেসর রুবেদ আমিন ভাই, ওনার সাথে সাক্ষাৎ করলাম যে আমরা তো এই কাজটা করতে চাই বড়সড় করে। তো এখানে যদি অন্যান্য মেডিকেল কলেজ যদি ইনভলভ হয় তাহলে একটা বড় কাজ হবে। সেই থেকে পরে উনি 8টা মেডিকেল কলেজের সাথে যোগাযোগ করলেন এবং আমরা একটা টিম বানাইলাম, যেই টিমে 85 জন মানুষ কাজ করেছে। এর মধ্যে 60 জনের মতো মেডিকেল ডক্টর প্লাস মেডিকেল স্টুডেন্ট, তাদেরকে ট্রেনিং দিয়ে তারপর আমরা 1 মাস ব্যাপী ডাটা কালেকশন করেছি। তো তারপর এটা অ্যানালাইসিস এবং আমাদের প্রথম পেপারটা পাবলিকেশন হয়েছে গত সপ্তাহে। আরও বেশ কিছু কাজ হবে। এখানে যেটা টেক হোম মেসেজ হচ্ছে যে বাংলাদেশের রিসোর্স লিমিটেড, এর মধ্যে যদি কোলাবোরেশন করে এত বড় একটা স্টাডি, আমরা কিন্তু তেমন ফান্ড ছাড়া কাজ করেছি, সবাই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছি। এটার বলার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের যে ইয়াং যারা আছেন এবং যারা ক্লিনিশিয়ান আছেন, সবার রিসার্চের প্রতি আগ্রহ আছে, কিন্তু এটা যদি সম্মিলিত উদ্যোগে করা যায় তখন ওই কাজটা ভালোভাবে মানসম্মত জার্নালে কাজে লাগবে এবং আলটিমেটলি বাংলাদেশের কাজে লাগবে। ডক্টর হোসেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর রোবেদ আমিন, আপনি তো এই প্রজেক্টে একজন গুরুত্বপূর্ণ মেম্বার হিসেবে কাজ করেছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশে এখন ডেঙ্গু সিজন চলছে, তো বিগত দিনের ডেঙ্গুর সিচুয়েশন এবং বর্তমান ডেঙ্গু সিচুয়েশন আপনি কিভাবে পার্থক্য করবেন এবং আপনার প্রতিদিনই কিন্তু আপডেট দেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়াংরা বেশি আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে। আসলে রিজনটা কি আসলে? ডক্টর রোবেদ আমিন। ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি এই রিসার্চ টিমে যারা পাবলিকেশন করেছেন, বিশেষ করে সারোয়ার ভাই এবং তার টিম, আমিও নিজে ওনার টিমের একটা অংশ, বিশেষ ধন্যবাদ দিতে চাই। একটা চমৎকার একটা পেপার ওনারা পাবলিক করেছেন একটা গুরুত্বপূর্ণ জার্নালে, ডিএমসি ইনফেক্টিভ এবং পেডিয়াট্রিক্স, যেটা কিন্তু খুবই হাইলি একটা ইম্প্যাক্ট ফ্যাক্টরওয়ালা জার্নাল। সবগুলো জার্নাল এত ইম্পর্টেন্ট থাকে না, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জার্নাল, এই জন্য আমি ধন্যবাদ দিতে চাই। আর দ্বিতীয়টা হচ্ছে এটা একটা অরিজিনাল কাজ, এটা বাংলাদেশে আমাদের নিজস্ব রিসার্চাররা করেছেন। এটা অনেক কিছু ইন্ডিকেট করে যে আমরা আমাদের দেশের ডেঙ্গিকে আসলে কিভাবে দেখতে চাচ্ছি, এটা রিসার্চ ছাড়া তো আপনি বের করে আনতে পারবেন না। এবং আমাদের এই রিসার্চার কালচার সেটা তো অনেকদিন থেকে ভালো ছিল না। এগুলো সবগুলোই আমি মনে করি খুবই স্টিমুলেটরি আর এই জন্য সারোয়ার সাহেবকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে ধন্যবাদ, জিনিসটা আপনারা হাইলাইট করে নিয়েছি। বাংলাদেশের ডেঙ্গি কিন্তু 2000 সাল থেকে আসছে এবং সারোয়ার ভাই যেটা বলছিলেন সেটা আমি দেখেন 2000 সালের পরে 2002 সালে কিন্তু 6000-এর মতো কেস হয়
এবং ওই সময়টাতে আমাদের কিন্তু ধরেন যে 4টা সেরোটাইপ ছিল, 10-1-2 বেশি ছিল অনেক দিন থেকে। পরে এত ওয়েল কন্ট্রোল হয়ে গেল, কারণ আমরা ক্লিনিশিয়ানরা খুব ভালো একটা গাইডলাইন ফলো করার চেষ্টা করলাম, ন্যাশনাল গাইডলাইন। কিন্তু এই জিনিসটা চলে আসলো 2017 সালের দিকে দেখবেন। ওই সময় হঠাৎ করে দেখা গেলো যে ডিফারেন্ট সেরোটাইপ, যেমন ডেন 3 চলে আসলো হঠাৎ। এটাই হয়, একটা সেরোটাইপ চলছে তো হঠাৎ করে আরেকটা সেরোটাইপ যদি কোনো একটা কান্ট্রিতে প্রিডমিনেট করে, তখন কিন্তু সিভিয়ার অনেক কেস হওয়া যায় এবং দেখা যাচ্ছে যে চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আগে অ্যাডাল্ট ছিল তো এইবার চিলড্রেন হয়ে গেল, আগে এক ধরনের ফিচার ছিল তো নতুন ফিচার হয়ে গেল। 2018 সালে কিন্তু আমাদের প্রায় 10,000-এর উপর কেস ছিল এবং সেটারই মারাত্মক অবস্থা আমরা দেখেছি 2019 সালে 1 লক্ষ শুধু হাসপাতালেই পেয়েছেন। আর বলা আছে যে ম্যাথমেটিক্যাল মডেল করে সেই সময় নাকি প্রায় 10 লক্ষের উপর কেস ছিল। একটা ব্রিটিশ টিম এসে ম্যাথমেটিক্যাল মডেলটা করে। ওই সময়ে কিন্তু কিছু কাজও হয় এবং প্রেডিকশন করা হয়েছিল যে আমাদের হয়তো 2 বছর অন্তর অন্তর এই ধরনের হয়তো হাই রিস্ক পিক হতে পারে। এই বছরটা দেখেন অনেকগুলো কেস হয়ে গেছে। আমি বলবো যে এই যে বিভিন্ন বয়সে মানুষদের ডেঙ্গি হচ্ছে এবং চিলড্রেনদের, এদের কি ফিচারগুলো অ্যাডাল্টের মতো নাকি ভিন্ন কিনা, আমরা কি আগে থেকে বুঝে ফেলতে পারবো কিনা কিছু কিছু সাইন থেকে, কে সিভিয়ার হবে, কে খারাপের দিকে যাবে। এই জন্য আমি বলবো যে এই কাজটা খুব ইউনিক একটা কাজ এবং ভালো একটা কাজ, যেটা আমরা মুখে মুখে বলি সেটা না বলে একদম পেপারের মাধ্যমে পাবলিশ হয়েছে। দেখেন যে এই পেপারে কি কি জিনিসগুলোর মাধ্যমে আসলে চিলড্রেনদের সিভিয়ারিটি পাওয়া যায় এবং কেন তার এই চেঞ্জটা আসলো, এগুলোও কিন্তু এই পেপারের মধ্যে ডিসকাশনের মধ্যে আছে দেখবে। ডক্টর আমিন, আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। ডক্টর মুসাব্বির, আপনারা তো সম্মিলিতভাবে এই প্রজেক্টে কাজ করেছেন, রিসার্চ পাবলিশও হয়েছে, তো এর ফলাফলটা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন ডক্টর মুসাব্বির। ধন্যবাদ। আচ্ছা, এই স্টাডিটাকে আমি বলবো একটা ইউনিক স্টাডি আমরা করেছি বিআরএফ বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন থেকে। স্যাররা আছেন, সৌরভ ভাই আছেন, সবাই মিলে। কারণ এখানে আমরা মাল্টি সেন্টার স্টাডি যেটাকে বলে বা কোলাবোরেটিভ স্টাডি যেটাকে বলে, প্রায় 8টা সেন্টারকে নিয়ে কিন্তু ঢাকার বড় বড় হাসপাতালকে নিয়ে কিন্তু আমরা এখানে কাজটা করেছি এবং এই 8টা সেন্টারে প্রায় 190 জন বাচ্চাকে কিন্তু আমরা এই স্টাডিতে অ্যানালাইসিস করেছি। এবং যদি আমি ফাইন্ডিং বলি, আসলে এটার ফাইন্ডিং অনেক আছে, আমি সবগুলোতে যাব না, অনেক সময় লাগবে। আমি আসলে কি ফাইন্ডিং যেগুলো আছে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ ফাইন্ডিং, সেই ফাইন্ডিং গুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। যেমন আমাদের যে স্টাডিতে যে বাচ্চারা, আমরা সাধারণত 15 বছরে, আমাদের স্টাডিটা 15 বছরের নিচে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর উপরে আমরা স্টাডিটা করেছি। তো এখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তাদের এজ হচ্ছে আসলে বেসিক্যালি আরো ইয়াঙ্গার। যেমন আমরা পেয়েছি 8.8, মানে প্রায় 9 বছর হচ্ছে এভারেজ এইজটা বাচ্চাদের। এবং এখানে আমরা দেখেছি যে ছেলে বাচ্চারা যারা, তারা বেশি আক্রান্ত হয়েছে মেয়ে বাচ্চাদের তুলনায়। আরেকটা ব্যাপার যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ ফাইন্ডিং আমি মনে করি, সেটা হচ্ছে যে সিভিয়ার কেস, যেটাকে আমরা বলি মারাত্মক ডেঙ্গু কেস যেগুলো বলি আমরা, এখানে প্রায় আমরা 1/3 কেস পেয়েছি যারা মারাত্মক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যেমন ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম যেটা আমরা বলছি, বা গ্রুপ সি যেটা WHO ক্লাসিফিকেশন করেছে, ওই ধরনের বাচ্চা যারা আছে তার প্রায় 1/3। এবং এই জিনিসটা কিন্তু আগের যে আউটব্রেক গুলো ছিল সেই আউটব্রেক গুলোতে কিন্তু কম ছিল। এবং ইভেন 2018-এ যে আউটব্রেক ছিল সেখানে কিন্তু প্রায় 1/5 এর মতো শুধুমাত্র কেস যারা ছিল তারা এরকম সিভিয়ার কেস ছিল। যেখানে এই আমাদের যে স্টাডি বা 2019-এর যে স্টাডিটা আমরা করেছি, এখানে প্রায় 1/3, মানে এক ধরনের অনেক বেশি আমরা মারাত্মক কেস পেয়েছি। এবং আরেকটা জিনিস আমরা দেখেছি যে যারা মারাত্মক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সেই বাচ্চাগুলোর বয়স কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য বাচ্চাদের তুলনায় কম। এখানে যেমন এভারেজ এইজ বলেছিলাম 8.8, কিন্তু মারাত্মক ডেঙ্গুতে যারা আক্রান্ত হয়েছে তাদের এইজ আসলে আরো কম, 7-এর কাছাকাছি। আরেকটা ব্যাপার আমরা এখানে দেখছি খুবই ইন্টারেস্টিং ফাইন্ডিং, সেটা হচ্ছে ডেঙ্গুতে জ্বর হয়, ব্যথা হয়, মাথা ব্যথা হয়, র্যাশ হয়, এটা আমরা সবাই জানি, এগুলো কমন জিনিস। কিন্তু এইবারের যে ডেঙ্গুটা 2019-এ যে ডেঙ্গুটা, সেটাতে আমরা দেখেছি যে এটার পাশাপাশি পাকস্থলী রিলেটেড, যেটা পরিপাকতন্ত্র রিলেটেড সিমটম যেটাকে আমরা বলি, আমরা বমি, তার পেটে ব্যথা, তারপরে পাতলা পায়খানা হওয়া, পায়খানা কষা হওয়া, এই ধরনের সিমটম কিন্তু আমরা এখন প্রচুর পরিমাণে পাচ্ছি। এবং আরেকটা জিনিস, যে পায়খানা কষা হওয়া যে সিমটমটা, এই সিমটমটা কিন্তু আমাদের এই স্টাডিতে একটা ইউনিক ভাবে উঠে এসেছে, যে প্রচুর বাচ্চাদের পায়খানা কষা আমরা পেয়েছি, যেটা আগে কোনো স্টাডিতে ওরকম ভাবে রিপোর্টেড হয় নাই। আরেকটা জিনিস আমরা যেটা ইউনিক দেখেছি, শর্ট করে বলি, সেটা হচ্ছে স্যার বলেছেন একটু আগে, রুবেদ আহমেদ স্যার, যে আমরা দেখার চেষ্টা করছি যে কোন বাচ্চাগুলো আসলে সিভিয়ার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, কারা রিস্কে আছে, সেটা দেখার জন্য আমরা কিছু কাজ করেছি। সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি, যেই বাচ্চাদের মুখে আলসার বা মুখে ঘা যাদের হয়েছে,
সেই বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সিভিয়ার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। আরেকটা হচ্ছে যেই বাচ্চাদের প্লাটলেট কাউন্ট কমেছে এবং সাথে সাথে হেমাটোক্রিট যেটাকে আমরা বলি, রক্তের লোহিত কণিকার যে ঘনত্ব, সেটা যাদের বেড়ে গেছে সেই বাচ্চাদেরও কিন্তু প্রায় 3-4 গুণের বেশি হচ্ছে অন্যান্য বাচ্চার তুলনায় সিভিয়ার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। মোদ্দা কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কিন্তু আগের স্টাডিগুলো থেকে কিন্তু এই স্টাডিতে আমরা যেটা দেখতে পেয়েছি যে ডেঙ্গুর সিভিয়ারিটি কিন্তু অনেক বেড়েছে এবং অন্যান্য কিছু অ্যাটিপিক্যাল সিমটম যেটা যেমন আমরা পেয়েছি বাচ্চারা অস্বাভাবিক আচরণ করে, কনফিউশন যেটাকে বলি, অথবা চোখে ঝাপসা দেখা, এই ধরনের অস্বাভাবিক কিছু সিমটমও এই স্টাডিতে আমরা দেখতে পেয়েছি। জি ডক্টর মোসাবির, আপনাকে ধন্যবাদ। ডক্টর রোবেদ আমিন, যে ফাইন্ডিংসগুলো আসলো, তো এর প্রেক্ষিতে আপনাদের সুপারিশ কি থাকবে, অথবা পরিকল্পনা প্রণয়ন করার ক্ষেত্রে সুপারিশগুলো কতটা কাজে লাগবে আপনাদের? ডক্টর রোবেদ আমিন। ধন্যবাদ। আমি বলবো, দেখেন, একটা রিসার্চ কিন্তু অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারে। আমাদের এখানে দেখবেন, আমরা যেভাবে ক্লিনিশিয়ানরা ম্যানেজমেন্ট করি, তখন আমরা চেষ্টা করি যে একটা ন্যাশনাল গাইডলাইনের থ্রুতে ম্যানেজমেন্টগুলো যেন হয়। আপনি খেয়াল করবেন, বাংলাদেশে 4টা ন্যাশনাল গাইডলাইন রয়েছে, এবং 2019 সালে যখন অনেক বেশি পরিমাণে আউটব্রেক হয়, তখন দ্রুতগতিতে একটা আপডেটেড ভার্সন একটা করি আমরা, তখন কিন্তু বুক হিসাবে ছেড়ে দিতে পেরেছিলাম ডিরেক্টর জেনারেল হেলথ সার্ভিসে। যখন আপনি এভিডেন্সগুলো পাবেন, তখন কিন্তু একটা স্টিমুলেশন আসবে যে না, ঠিক আছে, আমাদের কি গাইডলাইন থেকে আর একটু দেখার প্রয়োজন আছে। এই যে বলা হলো না, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কনস্টিপেশন হয়ে যাচ্ছে, অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং হয়ে যাচ্ছে, তাহলে এগুলো কি কোনো ওয়ার্নিং সাইন কিনা, চিলড্রেনদের জন্য আলাদাভাবে আমরা লিখবো কিনা একটা ছোট্ট সেকশন দিয়ে? এটা একটা স্টিমুলেটরি এফেক্ট দিচ্ছে বলে আমি মনে করি। এবং আমাদের সিডিসিতে বর্তমান যে ডিরেক্টর আছেন, ওনারা যদি একসঙ্গে বসেন ডেঙ্গির এডিস কন্ট্রোল ম্যানেজমেন্ট নিয়ে, ওনারা হয়তো যদি এটা পড়েন পেপারটা, আরো রিসেন্টলি কিছু পেপারও আসছে গত 12 বছরের অ্যানালাইসিস নিয়ে, এগুলো যদি দেখেন, তাহলে কিন্তু গাইডলাইন আবার নতুন করে আপডেট করা অথবা ট্রেনিং ম্যানুয়ালগুলোকে সেভাবে সাজানোর একটা বিধিবদ্ধ ব্যবস্থা হবে। মানে আমি বলবো যে আমরা যেসব ওয়ার্নিং সাইনগুলো বলি, এগুলো তো উন্নত দেশের বিভিন্ন অবজারভেশন থেকে গিয়ে বলা, কিন্তু আমাদের দেশের নিজস্ব যে এভিডেন্স গুলো আছে এগুলোকে তো গুরুত্ব দিব, যেহেতু এটা পাবলিশ হয়েছে ভালো জায়গাতে। যখন গাইডলাইন আবার নতুন করে রিভাইজ করা হবে অথবা ট্রেনিং মডিউল, তখন এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে বলে আমি আশা করি। ডক্টর হোসেন, বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন উদ্যোগে তো আপনারা বেশ কয়েক বছর ধরেই ডেঙ্গু, চিকুনগুনিয়া নিয়ে গবেষণা করছেন। তো বাংলাদেশে আসলে মশাবাহিত রোগটা কতটা হুমকি বলে আপনার মনে হয়, এবং কারণগুলো কি কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যে মস্কিটোবর্ন ডিজিজগুলো বেড়ে যাচ্ছে। তো 1970 সালের দিকে দেখা গেল যে কয়েকটা কান্ট্রিতে ছিল, এখন প্রায় 130টা কান্ট্রিতে মশাবাহিত রোগগুলো ছড়িয়ে পড়ছে। এর মধ্যে হচ্ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস, ইয়েলো ফিভার। ইয়েলো ফিভারটা এখনও আসেনি, জিকা ভাইরাস সার্কুলেট করছে, এখন আউটব্রেক শুরু হয়নি। আর চিকুনগুনিয়ার এই পর্যন্ত 3টা আউটব্রেক হয়েছে। সবচেয়ে বড় আউটব্রেক হয়েছে 2017 সালে। এটা নিয়েও আমরা একটা বড় কাজ করেছি, এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্টাডি ছিল ক্লিনিক্যাল ফিল্ডে, যে 1326 জন পেশেন্ট নিয়ে আমরা অ্যানালাইসিস করেছিলাম, এবং ওইটার একটা ফলো আপ স্টাডি, যে ওই রুগীগুলো 1 বছর পর্যন্ত কতটুকু কষ্ট পেল, ব্যথা, ওইটাও নিয়েও পেপার লিখছি। তো সেই সব কিছু মিলে দেখা যাচ্ছে যে মশাবাহিত রোগগুলো বেড়ে যাচ্ছে। দেখেন, এইবারও 23,000 ডেঙ্গু রোগী হসপিটালাইজড হয়েছে, এবং সিভিয়ারিটি এবং মর্টালিটি কিন্তু বেশি। এইবার 91 জন মারা গিয়েছে। আর গতবার যে 1 লক্ষ যে পেশেন্ট হয়েছিল, তখন 179 জন মারা গিয়েছিলেন। তো সব কিছু মিলে সিভিয়ারিটি বাড়তেছে। সবচেয়ে বড় যেটা কনসার্নিং বিষয়, যে মশা আসলে সবচেয়ে ডেডলিয়েস্ট অ্যানিম্যাল। বছরে প্রায় 7 লক্ষ লোক মশাবাহিত রোগে মারা যায়। তো এখন আমাদের দেশে যে মশা, যে ডেঙ্গু, চিকুনগুনিয়া, এগুলো আস্তে আস্তে ঢাকার বাইরে ছড়িয়ে পড়ছে। এগুলোকে বললো আরবান ডিজিজ। তো এখন আমাদের যে লাইফস্টাইল যে ফ্যাক্টর যেগুলো আছে, আমরা থ্রো এ সোসাইটি, যে একটা ফেলে দিচ্ছি, ওইখানে যে বৃষ্টি পড়ে ওইখানেই হচ্ছে। তো এইটা একটা আস্তে আস্তে শহরায়ন হচ্ছে সারা বাংলাদেশে। এবং কি আমরা 2019 সালে আরেকটা পেপার পাবলিশ করেছিলাম ডেঙ্গু, যেটাতে দেখা গিয়েছে যে ঢাকার বাইরেও থেকেও ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে, ঢাকার বাইরেও। এটা আমরা প্রিডিক্ট করেছিলাম। পরবর্তীতে আরেকটা পেপার দেখালো যে রাজশাহী রিজনে আসলে লোকাল ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এটা ইনএভিটেবল, আগামী 10-20 বছরের মধ্যে সারা বাংলাদেশে বিভিন্ন, বিশেষ করে জেলা শহরগুলো ছড়াবে। তো আরেকটা যেটা বড় কারণ ছড়ানোর, বা এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণে, আবহাওয়াগত কারণে
বেশি রেইনফল, টেম্পারেচারের কারণে মশার বাইটিং বিহেভিয়ার বেড়ে যায়, মশা কামড় দেওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে এবং ওদের ব্রিডিং সাইকেল ছোটো হয়ে যাওয়ার কারণে অল্প সময়ে বেশি মশা প্রোডাকশন হচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে, তার মানে অন্যান্য মশাবাহিত রোগগুলো বাড়তে থাকবে। ডক্টর হোসেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর রোবেদ আমিন, দেশে আপনি ক্লিনিশিয়ান রিসার্চার হিসেবে ব্যাপক পরিচিত এবং আপনি ডিজি হেলথে একটি গুরুত্বপূর্ণ পোস্টে রয়েছেন। তো আসলে এই সেক্টরে আরও যদি রিসার্চ হয়, কোয়ালিটি রিসার্চ হয়, তো সেই বিষয়ে আপনাদের পরিকল্পনা কি রয়েছে সরকারের পক্ষ থেকে অথবা ডিজি হেলথের পক্ষ থেকে? ধন্যবাদ। আমি বলবো, দেখেন, আগের অবস্থা থেকে এখন বর্তমান অবস্থা অনেক ভালো। অর্থনৈতিক ব্যাপার বলেন এবং এই রিসার্চের প্রতি যে মনোযোগ, সেটাও আমি বলবো যে আগের চেয়ে অনেক ভালো। আমাদের ইয়াঙ্গার রিসার্চাররা এগিয়ে আসছেন, এটা খুবই সুসংবাদ আমাদের জন্য। সরকারও কিন্তু আসলে অত্যন্ত পজিটিভ এসব ব্যাপারে। আপনি খেয়াল করে দেখবেন, রিসেন্টলি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বাস্থ্য খাতে রিসার্চের জন্য প্রায় 100 কোটি টাকা একটা বাজেট দিয়েছেন আমাদের স্বাস্থ্য শিক্ষার আন্ডারে, এবং সেটাকে কিন্তু চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। এবং আমরা দেখেন, এই যখন এটা কমিটি করি এই সময়টাতে সারপ্রাইজ হয়ে যায়, প্রায় 650-র উপর কিন্তু আসলে রিসার্চ প্রটোকল জমা পড়েছে এটার জন্য। তাহলে দেখেন, এটা তো খুবই স্টিমুলেটেড আমাদের জন্য। এখন আপনার আমরা তো প্রথমে আশা করেছিলাম হয়তো এত বেশি পড়বে না 100 কোটি টাকা, এখন তো আপনি মনে হচ্ছে 650 রিসার্চ করে গেছে, এর ভিতরে অনেকগুলো হয়তো অ্যাকসেপ্টেড হয়ে যাবে, তাহলে এই 100 কোটি টাকা কম হয়ে যায় কিন্তু, তাই না? কিন্তু এটা একটা চলমান প্রক্রিয়া এবং এটা আমরা আশা করছি যে এই অনুদানগুলো সবসময় থাকবে যাতে আমাদের রিসার্চাররা স্টিমুলেট পায়। একই রকম ভাবে স্বাস্থ্য সেবাতেও বিভিন্ন অপারেশনাল প্ল্যান আছে, ওনাদেরও কিন্তু রিসার্চ সার্ভে একটা পোর্শন আছে। আমি তো বর্তমানে কমিউনিকেবল ডিজিজ না, নন কমিউনিকেবল ডিজিজ, আমরা কিন্তু প্রতি বছর সরকারি মাধ্যম, সরকারি আবার রিসার্চ প্রক্রিয়াটা একটু ভিন্নভাবে হয় আর কি। অনেকটা করে প্রক্রিয়ার মতো করে অন্যান্য জিনিসের মতো রিসার্চ এবং সার্ভে দেওয়া হয়। প্রতি বছর কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের পক্ষ থেকে আমরা কিছু দিয়ে থাকি সিলেক্টিভ, মন্ত্রণালয় অনুমোদন করে কোনগুলো হবে, সেগুলোর উপর ভিত্তি করে অনেকেই কিন্তু রিসার্চ করতে পারেন। প্রতি বছরই কিন্তু রিসার্চ করছে, ধরেন 10টা-12টা করে। এটার পরিমাণ আরো বেড়ে যাবে যখন আমরা এগুলোর আউটকাম অনেক ভালো দেখতে পাবো। সব মিলে আমি মনে করি যে আগের থেকে অবস্থাটা অনেক পজিটিভ। আপনি দেখবেন ইউনিভার্সিটি এবং বিভিন্ন মিনিস্ট্রি অফ হেলথ সায়েন্স যেগুলো আছে, ওরাও কিন্তু এগিয়ে আসছে। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনকে আমি একটু যোগাযোগ করেছিলাম, ওনাদের কি চিন্তা ভাবনা, ওখানেও আমি দেখেছি ওরাও বেশ পজিটিভ। তো বলো যে স্ট্রিনজেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে যদি ইভেন আপনি ভালো প্রপোজালগুলিকে স্টাবলিশ করে ফেলতে পারেন, প্রচুর অনুদান কিন্তু ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনও দিবে। তো সব মিলে আমি মনে করি যে আমাদের সরকারের পদক্ষেপগুলো ভালো, পজিটিভ জায়গায় উচিত, কিন্তু এটা মেনটেন রাখতে হবে। সে যেন এমন না হয় যে ঠিক আছে 1 বছর করলাম 2 বছর, এটা একটা চলমান প্রক্রিয়া, সেটা সবার থেকে যদি হয়। যেহেতু আমাদের অবস্থানগুলো ভালো এবং মধ্য আয়ের দেশে আমরা যাচ্ছি, আমাদের রিসার্চ আমাদের পয়সা দিয়ে আমাদেরই করতে হবে। কিন্তু রোবেদ আমিন, অনেক রিসার্চাররা অভিযোগ করেন যে আসলে সরকারের পক্ষ থেকে যে ফান্ড ঘোষণা করা হয়েছে সেই ফান্ড তারা পান না, কোয়ালিটি রিসার্চ হচ্ছে না, মানে যারা রিসার্চ করতে চান তারা পাচ্ছে না। তো এই অভিযোগটা আসলে কতটা মানে যৌক্তিক বলে মনে হয়? এটা ধরেন একটা সময় তো অনেক ধরনের কমপ্লেনই থাকে, কিন্তু আমি আপনাকে কিন্তু বলেছি, দেখেন, এই 650 প্রটোকল যদি জমা পড়ে কোনো একটা 100 কোটির জন্য, আপনি কয় টাকা দিন, তাই না? আপনি কোয়ালিটি রিসার্চ করতে গেলে অর্থ লাগবে। মনে করেন যে একটি ড্রাগের ইফিকেসি, সেফটি, এটা তো অনেক টাকার বিষয়। এটা এমন না যে আপনি পকেটে কিছু অল্প টাকা খরচ করে গিয়ে একটা ক্লিনিক্যাল ট্রায়াল দিতে পারেন। কোটি টাকার বিষয় আছে, অত্যন্ত স্ট্রিংজেন্ট কতগুলো পদ্ধতি আছে। সার্ভার ভাইয়ার সবাই আমার সঙ্গে তো সেই ক্ষেত্রে ডক্টর আমিন, সেই ক্ষেত্রে গভর্নমেন্টের ফান্ডের পরিমাণটা বাড়ানো উচিত কিনা, কি মনে হয় আপনার? এক্স্যাক্টলি, আমার তো মনে করি যে 1 কোটি টাকা দিয়ে এটা যে স্টার্টিং পয়েন্ট, এটা হয়তো ভবিষ্যতে দেখবেন আরো হয়তো বেড়ে যাবে। আর আমাদের এখানে তো বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল আছে, কিন্তু এই সংস্থাটাকে আরো বেশি উন্নত করতে হবে বলে আমরা মনে করি, আরো বেশি। তাহলে আপনি অর্থ দিকে ওনারা পাবেন আর কি। এই 1 কোটি টাকা হয়তো ওনাদের জন্য স্মল অ্যামাউন্ট অফ মানি, কিন্তু যদি অর্গানাইজেশন নিজের থেকে অনেক বেশি বড় করতে না পারে বিএমআরসি, তাহলে সমস্যা। কারণ এটা তো আমাদের জাতীয় রিসার্চ কাউন্সিল, এই জন্য ওরা যখন দিবে তখন অনেক বেশি পরিমাণ অর্থ রিসার্চ করলে ওরা দিতে পারে। ওরা রিসেন্টলি তাদের রেগুলেটরি বডি এবং চিন্তা করেছে, চেঞ্জ করেছে। তো আমি মনে করি যে হয়তো ওনাদের সামনে পদক্ষেপ হবে রিসার্চকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ফান্ডকে অনেক বেশি জেনারেট করা, যাতে আমাদের রিসার্চাররা অনেক বেশি স্টিমুলেটেড হন। ডক্টর আমিন, জি ডক্টর আমিন, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ডক্টর মুসাব্বির, আপনি তো ইয়াং চিকিৎসক, ইয়াং রিসার্চার, তো সেই ক্ষেত্রে ক্লিনিশিয়ান এবং চিকিৎসকদের রিসার্চে মনোযোগী হওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? ডক্টর মুসাব্বির। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন আসলে। তো
যেটা আমি মানে প্রথম কথা যেটা বলবো, আসলে মেডিকেল সায়েন্স যেটাকে আমরা বলি, মেডিকেল ফিল্ড যেটা, এটা আসলে সম্পূর্ণ দাঁড়িয়ে আসছে কিন্তু রিসার্চের উপর। রিসার্চ ছাড়া আমরা যে যে রোগের কিভাবে হচ্ছে, কোন দিকে যাচ্ছে, কিভাবে চিকিৎসা হবে, একটা ট্রিটমেন্ট, সম্পূর্ণ জিনিসটাই কিন্তু রিসার্চের উপর। এবং বর্তমান সময়ে কিন্তু একটা নতুন অ্যাপ্রোচ চলে আসছে, যেটাকে আমরা বলি এভিডেন্স বেসড অ্যাপ্রোচ, যেটাকে মানে আমরা ফলাফল বা হচ্ছে কোনো একটা প্রমাণ দেখে চিকিৎসা, যেটা সেই জিনিসটা কিন্তু এখন অত্যন্ত জনপ্রিয়। তো সেই জিনিসটার বেস কিন্তু রিসার্চ। আপনি রিসার্চ না করলে ওই জিনিসটা হবে না। যে কোনো একটা ডিজিজে, কোনো একটা রোগে কোনো একটা ওষুধ কাজ করছে কি করছে না, কোন রোগীকে দিতে পারবো কি পারবো না, সম্পূর্ণটাই কিন্তু আমরা রিসার্চের উপর বেস করেই দিয়ে থাকি। তো রিসার্চের গুরুত্ব এখানে আমার মনে হয় বোঝা যাচ্ছে। আরেকটা হচ্ছে ব্যাপার, অনেক বলতে পারেন যে বাইরে তো অনেক রিসার্চ হচ্ছে, তো বাংলাদেশের রিসার্চের কি প্রয়োজনীয়তা আছে? তো সেটা যদি আমি বলি, তাহলে আসলে বলতে হবে যে রিসার্চের কিন্তু কান্ট্রি ওয়াইজ, রিজন ওয়াইজ একটা আলাদা ধরনের কিছু পার্থক্য আছে, যে কোনো কিছুরই, যেমন পপুলেশন, জেনেটিক্স, সবকিছুর মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। বাংলাদেশের পপুলেশনে যে জিনিসটা, যেমন ডেঙ্গুটা আমাদের এখানে বেশি হয়, অন্য জায়গায় হয় না। আবার যেমন টিবি কথা বলি আমরা, যেমন টিবি রোগটা, যক্ষা রোগটা আমাদের দেশে কিন্তু কমন, কিন্তু যেটা আমেরিকা থেকে একদম আনকমন। সো এই ধরনের রিজনাল ভেরিয়েশনের কারণে কিন্তু আমাদের স্টাডিগুলো করতে হয়, যে স্টাডিগুলোতে আমরা দেখতে চাই যে আসলে কেন এটা এখানে বেশি হচ্ছে, কেন ওইখানে কম হচ্ছে, কেন আমরা কোন ওষুধটা আমরা এই আমাদের দেশে কার্যকর বেশি হবে, কোন ওষুধটা কোন পদ্ধতিতে গেলে আমাদের দেশের মানুষ বেশি উপকৃত হবে। সো মেইনলি মানে রিসার্চ ছাড়া মেডিকেল সায়েন্স আসলে কল্পনা করা যায় না। সো আমি মনে করি যে মেডিকেল সায়েন্সের রিসার্চ একটা অনস্বীকার্য অংশ, বা এটা ছাড়া আসলে মেডিকেল সায়েন্স আগানো সম্ভব না। এবং আমাদের দেশে যে মেডিকেল সায়েন্স আছে, সেই মেডিকেল সায়েন্সের কেউ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের নিজস্ব কিছু রিসার্চ অবশ্যই জি, দরকার, এবং ডক্টর যেটা মুসাবির, শুরু আপনাকে ধন্যবাদ। বলেছেন। ডক্টর হোসেন, আপনি তো নিজ উদ্যোগে গবেষণা করছেন, তো বাংলাদেশে আসলে গবেষণা করার ক্ষেত্রে মূল বাধাগুলো কি মনে হয় আপনার, কি ফেস করেন আপনারা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মোটা দাগে যদি আমি বলি, আমার দৃষ্টিতে গত 9 বছর ধরে আমি কাজ করেছি এবং বিদেশে আরও 12 বছরের মতো ট্রেনিং নিয়েছি মলিকুলার বায়োলজিতে, দেশে কাজ করি পাবলিক হেলথে। এখন আমার দৃষ্টিতে যেই জিনিসটা হচ্ছে, আমরা যেহেতু নিজস্ব ফান্ডিংয়ে বা নিজস্ব উদ্যোগে করি, তো তারপরও কিছু যে মোটা দাগে যেই প্রবলেমটা দেখা যাচ্ছে, একটা হচ্ছে যে প্রথম হচ্ছে রিসার্চের গুরুত্বই বোঝে না আমাদের দেশে মানুষজন। এবং অ্যাকাডেমিশিয়ানরাও না, পলিসি মেকাররাও না, ইন্ডাস্ট্রিয়ালারাও না। সবাই ভাবে যে রিসার্চ করতে হয় চাকরির প্রমোশনের জন্য অথবা একটা প্রেস্টিজের জন্য, কিন্তু রিসার্চের মাধ্যমে যে চেঞ্জ হয়, পরিবর্তন হয়, মানে রিসার্চ আউটকাম বা সেবা যে উন্নত হবে, এই কনসেপ্টটা এখন অ্যাস্টাবলিশড হয়নি। তো এটা একটা বড় বাধা। সেকেন্ড হচ্ছে যে ফান্ডিং তো আছেই অপ্রতুল, এবং ফান্ডিংগুলো যখন দেওয়া হয় এটার জন্য মেরিট বেসিসে দেওয়া হয়, মানে যে যার ক্রিডেন্সিয়াল আছে। ডক্টর রবিদ, আপনি কিন্তু বলেছেন যে ভালো প্রপোজাল হলে সেখানে গুরুত্ব বেশি দেয়। হ্যাঁ, আসলে ভালো প্রপোজালটা আপনারা করতে পারেন কিনা? হ্যাঁ, এখন যেই জিনিসটা হচ্ছে, এখন একটা পজিটিভ দিক যে গত কয়েক বছরে রিসার্চের প্রতি আগ্রহ বেড়েছে, সরকারেরও বেড়েছে, হেলথ ডিপার্টমেন্টও বেড়েছে। রুবেদ আমিন ভাইদের মতো যে লোকরা যেখানে ক্রিটিক্যাল পজিশনে আছেন, এটাতে একটা ইম্প্যাক্ট হচ্ছে। তো এখন যেই জিনিসটা খেয়াল করতে হবে যে ছোট ছোট 5 লাখ 2 লাখ টাকার ফান্ডের চেয়ে যদি বড় বড় প্রজেক্টে ইনভেস্ট করা যায়, আলটিমেটলি যে আমরা যারা রিসার্চ করছি স্ব-উদ্যোগে, তো বা ইউনিভার্সিটিতে যারা করছে, আলটিমেটলি কিন্তু দেশেরই কাজ হচ্ছে। তো এই যে ফান্ড দেওয়ার ক্ষেত্রে যেন ট্রান্সপারেন্ট হয় এবং মেরিট বেসিসে ফান্ডিং হয়, এটা হলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে যে এই আমাদের দেশের মধ্যে কোলাবোরেটিভ কালচার, যে একসাথে কাজ করা, বিভিন্ন মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে কাজ করা, এই কনসেপ্টটা, কালচারটা নেই। যেমন ধরেন, আমরা নন ক্লিনিশিয়ান রিসার্চার, যেমন ডেঙ্গু প্রজেক্ট, চিকুনগুনিয়া, থ্যালাসেমিয়া নিয়ে কাজ করছি, আমাদের ফুল টাইম ফোকাস হলো রিসার্চ। এদিকে আবার ক্লিনিশিয়ান, তারা তো অনেক ব্যস্ত, বাংলাদেশে অনেক রুগী, তার সময় করতে পারেন না। এখন ক্লিনিশিয়ান, নন ক্লিনিশিয়ানরা যদি একসাথে কাজ করেন, তাহলে রিসার্চের আউটপুট ভালো হবে। যেটার উদাহরণ হচ্ছে যে ডেঙ্গু পেপার, এটা তো একটা পেপার, আরও কয়েকটা পেপার পাবলিশড হবে, আরও বড় বড় ফান্ডিংস পাবলিশ হবে। তো এখন এই যে কোলাবোরেটিভ কালচার, এটা কি করা, আর হচ্ছে যে রিসার্চের যে ইন্টার ডিপার্টমেন্ট একটা আছে, যে একটা ইউনিভার্সিটি আছে, দেখা গেলো যে তারা মানে ইন্টার ডিপার্টমেন্ট মাল্টিডিসিপ্লিনারি কাজ করছে না, সবাই সব আইসোলেটেড হিসেবে কাজ করছে। তো সেই জন্য আমার দৃষ্টিতে 3টা প্রবলেম, একটা হচ্ছে রিসার্চের গুরুত্ব,
ফাইন্ডিংস এবং রিসার্চ কালচারের অভাব। জি ডক্টর রবিদ আমিন, অনেকেই বলেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ একটি গুরুত্বপূর্ণ বিষয় রিসার্চের ক্ষেত্রে, তো বাংলাদেশে সেই কনসেপ্টটা এখনো ওইভাবে চালু হয়নি। কি মনে হয় আপনার, কেন চালু হয় না, অথবা আদৌ কোনো স্কোপ আছে কিনা? একেবারে চালু হয়নি এটা আমি বলবো না, কারণ দেখবেন বাংলাদেশে রিসার্চ বলতে এখন ইন্টারন্যাশনালি রিকগনাইজ করে কাদেরকে দেখবেন, আইসিডিডিআরবি কে, ব্র্যাক কে, ওরা তো অনেকদিন থেকে কাজ করছে, ইনস্টিটিউশনালাইজ করে ফেলেছে। সুতরাং প্রাইভেটটা অনেক আগে থেকে এটা ছিল, এবং ভেরি রিসেন্টলি আপনারা দেখবেন যে ওরা কাজ করে বিশেষ করে বাইরের দেশের ডোনেশনের উপর, অথবা তাদের একটা রিসার্চ গ্রাম থেকে পেয়ে। কিন্তু এখনকার সময় যেটা হচ্ছে, ওই আইসিডিআর বলেন, ব্র্যাক বলেন, ওরা সবাই কিন্তু গভর্নমেন্ট থ্রুতে আসছে। তো ধরেন আমাদের বিভিন্ন অপারেশনাল প্ল্যান বলেন, ইভেন পিএমআরসির সঙ্গেও কিন্তু তারা প্যাক করছে। তার কারণ ওই যে সরোয়ার সাহেব বললেন না, ছোট ছোট ফান্ড, এটা খুশির খবর যে দেখেন অ্যাটলিস্ট বছরে 2টা বড় ফান্ড পিএমআরসি দেয়। এটা প্রায় ধরেন 75 লাখ টাকা, 1 কোটি টাকা, এটা একটা ভালো খবর। কিন্তু সেটার সংখ্যাটা হয়তো বেশি না, 2টা 3টা। তো এটাকে চেঞ্জ হয়ে যাবে হয়তো সামনে, দেখবেন যেহেতু নতুন কমিটি আছে, তখন যখন বড় ফান্ডিং গুলো আসবে বিভিন্ন তখন এগিয়ে আসতে পারবে। কিন্তু আমি বলবো যে আমাদের এখানে শুধু 1-2টা অর্গানাইজেশন পাবলিক প্রাইভেটলি করলে তো হচ্ছে না। আমাদের যেসব পাবলিক ইনস্টিটিউট গুলো আছে এবং অন্যান্য যারা আছে, তারাও কিন্তু তাদের সক্ষমতা বৃদ্ধি করে এখানে আসতে পারে। এবং যেটা বলেছেন উনি, কম্পিটিশন যাতে ফেয়ার হয় এবং সাইন্টিফিক হয়, সাইন্টিফিক এর গুরুত্বগুলোর অনুযায়ী যাতে আপনার মার্জিনাল হয়, এই যেগুলো অনেকগুলো কারেকশন আছে, এগুলো তো ধরেন ধাপে ধাপে উন্নয়নের ব্যাপার। আফ্রিকাতেও দেখবেন যে অনেকগুলো রিসার্চ কাউন্সিল আছে যারা নিজেদেরকে একটা পর্যায়ে নিয়ে যেতে পেরেছে। তো আমি মনে করি যে এখন যদি নতুন কমিটি তৈরি হয় বিএমআরসিতে, ওনারা নিশ্চয়ই ওনারা একটা কিন্তু নতুন রিসার্চ রেগুলেশন করছেন, যেটা বাংলাদেশে 2005-এর সময় একসময় প্রফেসর আমি ফয়েজ করেছিলেন। রিসার্চ স্ট্র্যাটেজি কি হবে এটা নিয়ে, এটার আপডেটিং করছেন ওনারা। এবার সুতরাং এই অংশগুলো এখানে অ্যাড্রেস করা হবে, এবং ডেফিনেটলি এখানে পিপিপি যেটা আপনি বলেছেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে গুরুত্ব দেওয়া হবে। অনেকগুলো রিসার্চ আছে, যেমন মনে করেন সার্ভেইলেন্স, এটা কি শুধু সরকার পারবে? সম্ভব না তো বাংলাদেশে, তাই না? এখানে হেতেরোজেনাস গ্রুপ, এখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হতে পারে, বিভিন্ন গ্রুপ আসতো, তারা মিলে একটা সার্ভেলেন্স করতে পারে। ইভেন ইমপ্লিমেন্টেশন রিসার্চ আছে অনেক ধরনের পড়াশোনা, এগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু পাবলিক প্রাইভেট কাজ হচ্ছে। এগুলোকে রিসার্চ পর্যায়ে নিয়ে যাওয়া যেতে পারে পিপিপি করে। তো এই জন্য আমি বলে অপশনগুলো আছে, এখন শুধু আমাদেরকে হয়তো ধীরে ধীরে এক্সপান্ড করতে হবে। আজকে থেকে 5-10 বছর আগে তো এগুলো কিছুই ছিল না। তো এই জন্য আমি মনে করি তখন স্ক্যাটারলি নিজেরা নিজেদের মতো ইন্ডিভিজুয়াল রিসার্চ করতে হবে। এখন অপশনগুলো ধীরে ধীরে খুলছে, সামনে হয়তো দেখবেন ওপেনিংটা আরো অনেক বেশি হবে। বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী যখন এই মনে শিক্ষাটা দিলেন এবং বললেন যে আমরা রিসার্চ করেন, বায়োমেডিকেল রিসার্চ অনেক বেশি দরকার, এটা অনেক বেশি স্টিমুলেট করছে বিভিন্ন ইনস্টিটিউটকে এগিয়ে আসতে। আমি আসলে মনে করি যে সামনে হয়তো পজিটিভ আমরা দেখতে পাবো রিগার্ডিং। জি ডক্টর রবিদ আমিন, আমরা তো শুধু ফান্ডের কথাই বলছি, ফান্ড নেই, কিন্তু আসলে কোয়ালিটি রিসার্চ করার জন্য কোয়ালিটি ম্যান পাওয়ার কি আছে বাংলাদেশে, কি মনে হয় আপনার? আমি বলবো যে দেখেন, রিসার্চের যে আমাদের কালচার, এই কালচারই তো আমাদের ছিল না। আমাদের এখানে দেখেন যারা বায়োমেডিকেলে কাজ করেন এখন, তারা বেসিক্যালি সার্ভিস নিয়ে আছে। আপনি একটা হাসপাতালে সকাল থেকে দুপুর পর্যন্ত কটার সময় আপনি দিতে পারবেন তার জন্য। হাসপাতালগুলোকে অনেক উন্নয়ন করতে হবে। বাইরের দেশে ওরা রিসার্চ করতে পারে কেন? ওরা হয়তো ক্লিনিক্যালি দেখেন সেদিন সারাদিন 4টা-5টা রোগী দেখলো, পড়ালেখা করলো, রিসার্চ নিয়ে গবেষণা করলো, মেথোডোলজি নিয়ে কাজ করলো, student-দের সঙ্গে ডিসকাস করলো। আমাদের এখানে সিস্টেমটা এটা না। এখানে কিন্তু বছরকে বছর এমন ছিল, রিসার্চটা একটা এক্সট্রা কাজ। যারা করবেন তাদের দিকে একটু ভুল কেমন ভাবে তাকানোর একটা নির্দেশ ছিল। তো ঠিক আছে, এই লোক তো বোকাশোকা মানুষ, নিজের কাজের বাইরে অতিরিক্ত কাজ করছে বলে চিন্তা করা হচ্ছে আমাদেরকে। কিন্তু এই পরিস্থিতিগুলো আমি মনে করি যে এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু এখন কিছুটা চেঞ্জ হয়েছে। যেটা মুসাফির বলছিল যে এভিডেন্স বেসড মেডিসিন গুলো আসার পরে সামনে তো আরো বেশি কোয়ালিটি রিসার্চের দরকার হবে, এবং প্রত্যেকটা কান্ট্রি কিন্তু একটা গুরুত্ব উপভোগ করছে। ওই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে আসছে, কিন্তু ওইটাকে এক্সপান্ড করতে হবে, মানুষের কাছে পৌঁছে দিতে হবে। শুধু ধরেন বায়োমেডিকেলে আমরা না, কিন্তু প্রতিটা সেক্টরে যে রিসার্চের গুরুত্ব আছে, এটা পাবলিককে বুঝে ফেলতে হবে। আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাব, কিন্তু পাশাপাশি আপনি যেমন একটা অনুষ্ঠান করছেন, এরকম সবাই যদি মিডিয়াকে বুঝিয়ে দিতে পারে এটা গুরুত্ব পাবলিকের জন্য কত গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে না আপনি একটা দেশের ভিতরে এই রিসার্চ কালচারটাকে এনকারেজ করতে পারবেন, তখন আলটিমেটলি সবাইকে জবাব করতে বাধ্য হবে। একটা মানুষ যদি জানে বাংলাদেশের রিসার্চে দেখা গেছে যে তাদের লবণের মাত্রা 9.5, সেটা প্রায় দ্বিগুণ ক্ষতিকর, এটা 5-এর নিচে নামিয়ে আসতে হবে, রিসার্চ তাই বলছে। যদি সব মানুষকে এটা আমরা বুঝিয়ে ফেলতে পারি,
তখনই কিন্তু মানুষ আসলে লবণ করে। জি, ডক্টর রবিদান এটাকে বলে আপনাকে আপনার অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ডক্টর মুসাব্বির, আপনি তো ইয়াং রিসার্চার, আপনি রিসার্চ করছেন, ভবিষ্যতে আরও কোয়ালিটি রিসার্চ করবেন। তো সংক্ষেপে একটু বলবেন যে আসলে আমাদের যে সমস্যাগুলো রয়েছে, দক্ষ জনবল, ফান্ডিংয়ের বিষয়টা আসলে কীভাবে উন্নতি করা যায় আপনাদের জন্য, ভবিষ্যতের জন্য? আচ্ছা, এখানে রিসার্চের সমস্যাগুলো তো আসলে উঠে আসছে, আপনি যেটা বললেন, এবং সৌরভ ভাইও এটা নিয়ে অনেক কথা বলেছেন, যেখানে ফান্ডিং এর ব্যাপার, কোলাবোরেশনের ব্যাপার, এইসব ব্যাপারগুলো এখানে উঠে এসেছে। আমি ইয়াং রিসার্চের পার্সপেক্টিভ থেকে আমি কিছু কথা বলবো, তারপরে বলছি। সেটা হচ্ছে আসলে আমি যখন নিজে 5 বছর আগে বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের সাথে কাজ শুরু করি, ওই সময়ের পরিবেশটা রুবেদ আহমেদ স্যার যে বলছে, এখন যে পরিমাণ রিসার্চের প্রতি আগ্রহ বেড়েছে, ওই সময় কিন্তু আরো কম ছিল ব্যাপারটা। এবং এই যে স্যার যেটা বলেছেন, এক্সট্রা কাজ, রিসার্চটা কিন্তু একটা এক্সট্রা কাজ হিসেবেই সবাই দেখতো। এবং ক্লিনিক্যাল পরিবেশ, যেমন হসপিটালে যেখানে সবচেয়ে বেশি রিসার্চ হওয়ার কথা এবং ইম্প্যাক্টফুল রিসার্চ হওয়ার কথা, এখানে আসলে রিসার্চের যে পরিবেশটা, সেই পরিবেশটা কিন্তু আসলে এখনো পর্যন্ত ওইরকম তৈরি হয়নি। এখানে মানে সহজ একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে, ধরেন আপনি একজন বাংলার শিক্ষক অথবা আপনি ইংলিশের শিক্ষক, আপনাকে যদি বলা হয় ফিজিক্স নিয়ে গবেষণা করতে বা ফিজিক্স সম্পর্কে আইডিয়া দিতে, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই ওইরকম ভালো পারবেন না। আমরা যেমন মেডিকেল সায়েন্সে আছি, এখানে মেডিকেল রিলেটেড জিনিসপত্র আমরা ভালো পারি, কিন্তু এখানে অ্যানালাইসিস, রিসার্চের যে ব্যাপারটা, একটা মাল্টি ডিসিপ্লিনারি ব্যাপার। রিসার্চ কিন্তু একা করা সম্ভব না, এখানে কিন্তু অনেক ধরনের ডিসিপ্লিন ইনভলভ করে তারপর করতে হয়। যেমন এটা অ্যানালাইসিস একটা বড় ইম্পর্টেন্ট জিনিস, যেই জিনিসটা কিন্তু হসপিটালে আসলে ওরকম ভাবে নেই। মানে পরিবেশটা এমন ভাবে একটা পরিবেশ দাঁড়িয়েছে যে এখানে রিসার্চ করতে হলে দেখা গেল নিজেদেরকেই সবকিছু করতে হয়, এই টাইপের একটা ব্যাপার চলে আসছে, যেখানে অ্যানালাইসিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন রিসার্চ গুলো পাবলিকেশন করতে যাই, তখন কিন্তু অ্যানালাইসিসের ব্যাপারে কিন্তু প্রচুর কোশ্চেন আছে। যেমন আমাদের হেড অফ রিসার্চ যে এনায়েতুর রহিম ভাই, উনি শুধু আমেরিকা থেকে কিন্তু আমাদেরকে এই সাপোর্টটা দিয়েছে। এই জন্য কিন্তু বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি, যেখানে আমরা রিসার্চ গুলো পাবলিকেশন করতে পারছি। তো এই ব্যাপারটা আমি বলবো যে এই স্যারদের কিন্তু, রুবেদ আহমেদ স্যার বলেছেন, এখন অনেক স্যারদের এবং অনেকেরই কিন্তু, এবং ইয়াংদের যারা আছেন তারা কিন্তু রিসার্চের প্রতি একটা ঝোঁক তৈরি হয়েছে, আগ্রহ তৈরি হয়েছে, এবং এই আগ্রহটাকে মানে নার্চার করা বা এটাকে ইন্সপায়ার করার জন্য কিন্তু কাজ করে যেতে হবে। এবং আরেকটা জিনিস, যে প্রত্যেকটা হসপিটালে এই যে মাল্টি ডিসিপ্লিনারি যে একটা সেট আপ, স্যার যেটা বলেছেন যে গভর্নমেন্ট প্রাইভেট যেই একটা রিলেশনশিপ, ওইটা তৈরি করা এবং মাল্টিডিসিপ্লিনারি লোকজন ইনভলভ করে কিন্তু স্টাডিটাকে করতে হবে। আমাদের এখানে শুধু ক্লিনিশিয়ানদের বা ক্লিনিক্যাল ব্যাপারগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু বাইরের কান্ট্রিতে কিন্তু রিসার্চটা ওরা হচ্ছে প্রায়োরিটি। এই ধরনের কিছু প্রায়োরিটিও আমাদের এত তাড়াতাড়ি হবে না, এটা একটা সময় লাগবে, সময়ের ব্যাপার, আস্তে আস্তে এটা কন্টিনিউয়াস প্রসেস। স্যারদের যে ধরনের আগ্রহ আছে এবং স্যাররা যেভাবে এগিয়ে আসছেন, এবং বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের মতো এরকম আরো কিন্তু অনেক গ্রুপ এভাবে তৈরি হয়েছে, মাল্টি ডিসিপ্লিনারি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যারা কিন্তু আসলে রিসার্চকে প্রমোট করার চেষ্টা করছে। এবং এইটাকে আসলে প্যাট্রোনাইজ করতে হবে, যে ব্যাপারে এই ধরনের প্ল্যাটফর্ম জি, গুলোকে ডক্টর বা এই মুসাবির, ধরনের আপনাকে অসংখ্য কাজগুলোকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ডক্টর হোসেন, সবাই তো বলছেন যে আসলে এই সমস্যাগুলো রয়েছে, তো এই সমস্যাগুলো উত্তরণে আপনারা সরকারের কাছে এবং বেসরকারি সেক্টরের কাছে আপনাদের আবেদনটা কি, বেসরকারি উদ্যোগে যারা আপনারা গবেষণা করছেন? তো এখন যেই জিনিসটা হচ্ছে, যারা বেসরকারি বা স্বেচ্ছাসেবীভাবে কাজ করছে, তাদের মেজরই হচ্ছে মোটিভেশন, যে তারা রিসার্চটাকে ভালোবাসেন এবং দেশটাকে ভালোবাসেন, এই জন্য কাজ করা। যেমন ধরুন, আমরা বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন 5 বছর আগে, গত 4 বছরে 65টার মতো ভালো কোয়ালিটির জার্নাল পাবলিশ করেছে। এটা তেমন ফান্ডিং, 65টা যে আপনারা করেছেন, এটা কি নিজ উদ্যোগে, নিজ উদ্যোগে, কোনো ফান্ড ছাড়া, বা আমরা নিজস্ব আমাদের ইনকাম থেকে, বেতন থেকে কিছু টাকা দিয়ে লোকজনকে মোটিভেট করে কাজ করেছে। 65টা পাবলিকেশন হয়েছে। তারপর 7-8 জন ইয়াং রিসার্চার, তারা পিএইচডি করতে গিয়েছে। তো আমরা শুধু রিসার্চ করছি না, আরও রিসার্চার তৈরি করছি। যেমন মুসাব্বির ভাই, উনি ক্লিনিক্যাল রিসার্চে অ্যাস্টাবলিশড হচ্ছেন। তো এখন এই যে এরকম উদ্যোগ আরও বাংলাদেশে আরও অনেকেই নিচ্ছে ইদানিং। এখন ধরেন, ফর ইনস্ট্যান্স, আমরা থ্যালাসেমিয়া নিয়ে অনেক কাজ করি গত 5 বছর ধরে, এবং থ্যালাসেমিয়া যে একটা বড় ইস্যু, পাবলিকেশনের মাধ্যমে আমাদের যে বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন থেকে এটাই প্রথম বড় পাবলিকেশন হয়েছে। 20 মিলিয়নের মতো কেরিয়ার বাংলাদেশে, কিন্তু এই রোগটা নামই শুনে নাই। যারা ভুক্তভোগী হবে, কলেজ স্টুডেন্ট, তাদের উপর স্টাডি করে দেখেছি আমরা নিজস্ব উদ্যোগে, দেখা গেলো নামই শুনে নাই। এখন যেই রোগের নামই শুনে নাই, এই রোগটা কীভাবে প্রিভেন্ট করব? তার মানে যে আমরা যে ব্যক্তিগত উদ্যোগে কাজ করতেছি, প্রাইভেট উদ্যোগে, এটা এনাফ না দেশের জন্য। তো যেটা হচ্ছে যে আমরা, আমাদের মোটিভেশন আছে, অনেক
মোটিভেশন আছে, এখন যদি গভর্নমেন্টের সাপোর্ট থাকে তাহলে পাবলিক প্রাইভেট যে কোলাবোরেশনের মাধ্যমে হাই কোয়ালিটি রিসার্চ করা যাবে। তখন দেখা যাবে যে ল্যান্ডসেটের মতো পাবলিকেশন হচ্ছে। এখন ধরেন আমাদের দেশে কয়েকটা রিসার্চ অর্গানাইজেশন আছে, যেমন ICDDRB, ব্র্যাক, এরা অনেক দিন ধরে আছে, কিন্তু যখন একটা বড় রিসার্চ অর্গানাইজেশন হয় তারা আরও অনেক রিসার্চার তৈরি করে, কিন্তু আমরা দেখতেছি যে আমাদের ওই রিসার্চ কালচারটা নাই। তো গত 5-7 বছর ধরে বাংলাদেশে একটা বলা যায় যে একটা জাগরণের মতো আসছে ইয়াংদের মধ্যে। এখন যদি এই এনার্জিটাকে কাজে লাগাতে পারে তাহলে বাংলাদেশ আসলে হেলথ সেক্টর সহ কৃষি, অন্যান্য সব সেক্টর আগে। ডক্টর হোসেন, আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আবারও কথা হবে। দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে অবশ্যই বলবো, স্বাস্থ্য খাতে গবেষণার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতও এগিয়ে আসবেন এবং এই গবেষণার প্রেক্ষিতে যে ফলাফলটি পাওয়া যাবে এই ফলাফলের প্রেক্ষিতে বাংলাদেশের স্বাস্থ্য খাত আরও সামনের দিকে এগিয়ে যাবে।